নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি নারদ নারদ। আজ ছিল কালীগঞ্জের উপনির্বাচনের যে ফলাফল, এবং সেখানে দেখা গেল আবারও সবুজ ঝড়। তৃণমূলেরই দখলে কালীগঞ্জ। বিজেপির আশিস ঘোষকে হারিয়ে জয়ী আলিফ আহমেদ। জয়ের ব্যবধান ৪৯,০০০-এর কিছু বেশি। তৃতীয় বাম কংগ্রেস জোট প্রার্থী কাবিল উদ্দিন শেখ। তৃণমূল বিধায়ক নাসির উদ্দিন আহমেদের অকাল মৃত্যুতে কালীগঞ্জে উপনির্বাচন হয়। জয়ী তাঁরই মেয়ে আলিফ আহমেদ। দেখে নেব প্রতিবেদন। ২৬শে বিধানসভা ভোটের আগে শক্তি ঝালাইয়ের পরীক্ষা ছিল কালীগঞ্জ উপনির্বাচন। সেখানেও প্রত্যাশিত ফলাফল। উপনির্বাচনেও বাজিমাত তৃণমূলের। বাবাকেও ছাপিয়ে গেলেন মেয়ে। বিজেপি প্রার্থীকে পরাজিত করে সবুজ ঝড় তুললেন কালীগঞ্জে প্রয়াত বিধায়ক নাসির উদ্দিন আহমেদের মেয়ে আলিফা আহমেদ। জয়ের ব্যবধান প্রায় ৪৯,০০০। গত বিধানসভা ভোটের ট্রেন্ড বজায় রেখে এবারও প্রথম থেকেই এগিয়ে ছিল ঘাসফুল। বিজেপির প্রতীকে লড়ে দ্বিতীয় আশিস ঘোষ, তৃতীয় স্থানে বাম কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ। ফলাফলে উচ্ছ্বসিত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি মামাটি মানুষকে কৃতজ্ঞতা জানিয়েছেন। ২০২১-এর বিধানসভা এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে যে ভোট পেয়েছিল শাসক দল, উপনির্বাচনে সেই হার বাড়ল লাফিয়ে। ২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল ভোট পেয়েছিল ১,১১,৬৯৬, ৫৩.৩৫%। বিজেপি পেয়েছিল ৬৪,৭০৯, যা ৩০.৯১%। বাম কংগ্রেস জোট পেয়েছিল ২৫,০৭৬, ১১.৯৮%। নোটায় ভোট পড়েছিল ২,০৫১, শতাংশের হিসাবে 0.98, 0.98%। তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যবধান ছিল ৪৬,৯৮৭। ২০২৪ লোকসভা ভোটে কালীগঞ্জের ফলাফল। তৃণমূল পেয়েছিল ৪৬.৮৫%, প্রাপ্ত ভোট ছিল ৯৪,০১৮। বিজেপি পেয়েছিল ৬৩,২৪৫, শতাংশের হিসেবে ৩১.52। বাম কংগ্রেস জোট পেয়েছিল ১৮.29%, প্রাপ্ত ভোট ছিল ৩৬,৬৯৮। তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যবধান ৩০,৭৭৩। কালীগঞ্জের এই ফলাফল ২০২৬-এ বিধানসভা নির্বাচনের আগে কার্যত অ্যাসিড টেস্ট ছিল শাসক বিরোধী সব শিবিরের কাছেই। প্রয়াত বিধায়ক বাবার যোগ্য মেয়ে হিসেবে ভরসা রেখেছেন বছর ৩৮-এর আলিফা। ২৬-এর আগে এই জয় ঘাসফুল শিবিরে ভরপুর অক্সিজেন জোগাল। কলকাতা টিভি। আলোচনায় আসবো এবার নারদ নারদে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দুই নেতা, বিজেপি নেতা রয়েছেন সুখদেব মাইতি, তার পাশাপাশি নজরুল বিশ্বাস রয়েছেন, নদিয়া জেলা পরিষদের সদস্য। দুজনেই এই মুহূর্তে রয়েছেন আমাদের নারদ নারদে। আমরা আলোচনায় আসবো, আপনাদের দুজনকেই স্বাগত জানাই। আমি প্রথমেই আসবো বিজেপি নেতা সুখদেব মাইতির কাছে। বিজেপি নেতা সুখদেব মাইতির কাছে আমার যে প্রথম প্রশ্ন থাকবে, আমরা দেখেছি যে কালীগঞ্জ যে উপনির্বাচন, সেই উপনির্বাচনে মূলত যেভাবে আমরা দেখলাম যে আপনাদের যে ভোট পার্সেন্টেজ, সেই ভোট পার্সেন্টেজ কিন্তু ২০২৪-এর যে লোকসভা নির্বাচনের থেকেও ৩% কমে গেল। কি মনে করছেন, ঠিক কেন এই ভোট শতাংশ কমলো? শুনতে পাচ্ছেন আপনি সুখদেব বাবু? আসবো অবশ্যই বিজেপি নেতার কাছে, তবে তার পাশাপাশি তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে নজরুল বিশ্বাস। নজরুল বাবু, আপনার কাছে আসি। কালীগঞ্জে এই যে উপনির্বাচন আমরা দেখতে পেলাম, এবং উপনির্বাচনে একেবারে সেই ফলাফলে আমরা দেখলাম যে আলিফা আহমেদ কিন্তু জয়ী হয়েছেন। সেক্ষেত্রে কিভাবে তার এই জয়, সেই জয়কে ব্যাখ্যা করবেন? দেখুন, আমাদের মামাটি মানুষের সরকার, এই সরকার যে উন্নয়ন করেছেন দিদি ২০১১ সাল থেকে আজকে ২৫ সাল পর্যন্ত, সেই উন্নয়নের ধারায় অব্যাহত মানুষ আস্থা রেখেছেন। এবং শুভেন্দু অধিকারী যেভাবে সারা বাংলায় একটা হিন্দু মুসলিম যে ভাষা ব্যবহার করে বেড়াচ্ছে, তাতে যে সমস্ত সনাতনী মানুষ যারা, তারা কখনোই এটাকে মেনে নেবেন না। তাই বাংলার মানুষ স্বতঃস্ফূর্তভাবে
সকল ধর্মের ঊর্ধ্বে গিয়ে তারা গণতন্ত্র প্রতিষ্ঠাতা করেছে এবং এই জয় নিঃসন্দেহে মা মাটি মানুষের জয়। এই জয় সকলকেই উৎসর্গ করেছেন আমাদের নেত্রী, ওখানকার এলাকাবাসীকে, ভোটারদেরকে। সেক্ষেত্রে নজরুলবাবু যে বিষয়টা জানতে চাইবো, যে আমরা দেখেছি যেভাবে ভারতীয় জনতা পার্টি বারংবার দুর্নীতির অভিযোগ সামনে এনেছেন আপনাদের বিরুদ্ধে, সংখ্যালঘু তোষণের অভিযোগ সামনে এনেছেন, এবং সেই প্রেক্ষাপটে আলিফা আহমেদের এই জয় এবং তার পাশাপাশি অবশ্যই মার্জিন, ভোটের যে মার্জিন, সেই ভোটের মার্জিনও কিন্তু বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে কতটা উজ্জীবিত হলো তৃণমূল কংগ্রেস 26-এর বিধানসভা নির্বাচনের আগে? দেখেন 26-এর বিধানসভার আগে এটা আমাদের অক্সিজেন সারা বাংলার মানুষের কাছে এবং তৃণমূল দলের কাছে। কারণ বিজেপি যে জাতিগত ব্যাপারটা তুলছেন, মুসলিম তোষণ, আপনি দেখুন আজ কিছুদিন আগেই আমাদের দীঘায়, যেটা আমাদের বাংলার মানুষরা, সারা পৃথিবীর মানুষ, পুরীতে আপনার জগন্নাথ মন্দির দেখতে আসতেন, আজকে বাংলায় মুখ্যমন্ত্রী সেই দীঘাতে আপনার জগন্নাথ মন্দির প্রতিষ্ঠান করেছেন এবং সেখানে মানুষ মানে জনস্রোতের মতন সেখানে যাচ্ছেন। এবং যে বিজেপি, শুভেন্দু অধিকারী, বিজেপি তো নয়, এখানে শুভেন্দু অধিকারী বিজেপি, কারণ তিনি যেভাবে আক্রমণ করবেন আমাদের তৃণমূলকে, তত তৃণমূল এলাকায় প্রতিষ্ঠিত করবে এবং এই উন্নয়ন আরো অব্যাহত থাকবে আগামী দিনে। একেবারেই। সেক্ষেত্রে অবশ্যই বোঝাই যাচ্ছে যে আজকের যে উপনির্বাচন, সেই উপনির্বাচন কিন্তু যথেষ্টই তৃণমূল কংগ্রেসকে যথেষ্টই উজ্জীবিত করেছে, অবশ্যই তা বোঝাই যাচ্ছে। এবং তার পাশাপাশি যে বিষয়টা জানতে চাইবো অবশ্যই, যে এই যে উপনির্বাচনের এই ফলাফল, সেই উপনির্বাচনকে কেন্দ্র করে মূলত আমরা যেভাবে দেখতে পেলাম যে পরপর যে উপনির্বাচনগুলি হয়েছে বাংলায়, সেখানেই কিন্তু জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সেক্ষেত্রে 2026-এর যে ভোট, সেই ভোটের জন্য আপনাদের কি তাহলে রূপরেখা হবে? দেখুন, আমাদের রূপরেখা বলতে সারা বছর আমরা মানুষের পাশে থাকি, তৃণমূল কর্মীরা মানুষের পাশে থাকে এবং দিদির উন্নয়ন সারা বাংলায় সর্বত্র সবার ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। তাই আমাদের ভোট আসাটা কোনো ব্যাপার নয়, কারণ আমরা 365 দিন মানুষের পাশে থাকি। যারা যাযাবরের মতন আসে আবার যাযাবরের মতন ফিরে যায়, তারা ভোট নিয়ে ভাববে, কারণ আমাদের ভোট নিয়ে মানুষের আস্থা আছে। আমরা জানি তৃণমূলের প্রতি ভরসা আছে, মমতা দিদির প্রতি ভরসা আছে। তাই এই জয় আমাদের একেবারে আশাই ছিল, আমাদের অপেক্ষা ছিল যে আমাদের মার্জিনটা কত হবে। তা আমাদের মার্জিন যথেষ্ট হয়েছে। আজকে সবচেয়ে বেশি দুঃখের বিষয় যে একটা 9 বছরের ছাত্রী, তাকে প্রাণ দিতে হলো এই গণতন্ত্রের এই উৎসবে, একটা বাই ইলেকশনে, এবং নির্বাচনে জয়লাভের যখন গন্ধ তৃণমূল কংগ্রেস পেয়ে গেছে, তারপরে প্রাণ দিতে হলো। সবচেয়ে দুঃখের বিষয়, সেই পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। এবং এই তৃণমূলের যে প্রশাসন, পুলিশ প্রশাসন যে চরমভাবে ব্যর্থ, সেটা কিন্তু আজকে আরেকবার প্রমাণ হলো। আর আমাদের আগামী 26 সালে যে স্ট্র্যাটেজি, সেটা দেখা গেছে যে হিন্দু যে ভোট, একটা যে তৃণমূলের যে একটা সাম্প্রদায়িক যে একটা ডিভিশন, অর্থাৎ মুসলিম ভোটকে ক্যাপচার করার জন্য যাবতীয় অন্যায়ের প্রশ্রয় নেওয়া, যাবতীয় রুলের বাইরে গিয়ে কাজ করা, আজকের আমাদের দলীয় নেতৃত্বরা হিন্দুদেরকে যে একত্রীকরণ করার কথা বলছে পশ্চিমবঙ্গের স্বার্থে, ভারতের অখণ্ডতার স্বার্থে, সেটা আজকে প্রমাণ হলো যে ম্যাক্সিমাম হিন্দু ভোটার আজকে ভারতীয় জনতা পার্টির উপর আস্থা রেখেছে। সেটাই তার ভোটের ফলাফলেই তার প্রমাণ পাওয়া গেছে। তাই 26 সালে আমরা নিশ্চিতভাবে বলতে পারি, অবশ্যই আপনি যে বিষয়টি বলছেন, অবশ্যই যে জয় তৃণমূল কংগ্রেসের এবং সেই জয়ের পর যে বিজয় উল্লাস এবং তার মধ্যে যে 9 বছরের এই মেয়েটির মৃত্যু, অবশ্যই তা দুঃখের এবং পাশাপাশি অবশ্যই মর্মান্তিক। কিন্তু যে বিষয়টি আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, যে এই যে আপনি এইমাত্র বললেন, শুনলাম যে ভারতীয় জনতা পার্টির উপর মানুষ ভরসা রেখেছে। যদি মানুষ ভারতীয় জনতা পার্টির উপর ভরসা রাখে, তাহলে আপনাদের যে ভোট পার্সেন্টেজ, সেখানে কেন প্রভাবটা তার পড়ছে না? আমরা দেখেছি 2024 সালে যে লোকসভা নির্বাচন হয়েছে, একেবারে যে কালীগঞ্জ কেন্দ্রটি ছিল, সেই কালীগঞ্জ কেন্দ্রে কিন্তু আপনারা পেয়েছিলেন 31.25%, এবং এবার যে উপনির্বাচন, সেই উপনির্বাচনে আপনারা পেলেন মাত্র 28%, অর্থাৎ 3% কিন্তু ভোট কমেছে। তাহলে মানুষ কিভাবে আস্থা রাখছে আপনাদের উপর?
সেই জায়গাটা আমাদের যদি এই যে কংগ্রেসের প্রার্থী সিপিএম এর সমর্থিত ভোটার, সেখানে কিন্তু কিছু পার্সেন্টেজ ভোট কেটেছে। এখানে কংগ্রেস বা সিপিএম এর যে লক্ষ্য সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে সহযোগিতা করা, তাই বিজেপিকে ভোট না দিয়ে ভোটটা যাতে বাম কংগ্রেসের পকেটে যায়। এটা 2024 সালে লোকসভা নির্বাচনে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় সিপিএম এর প্রার্থীরা অনেক বেশি পরিমাণে ভোট পাওয়ার জন্য বিজেপির এমপি রা হেরে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বিজেপির উপরে যে হিন্দু ভোটাররা আস্থা রেখেছে, সেখানে 1,55,000-এরও বেশি প্রায় মুসলিম ভোটার, 2.5 লক্ষের ভোটারের মধ্যে, সেখানে আমাদের 50,000-এরও বেশি ভোট আমরা পেয়েছি। এখানে হিন্দু ভোটদেরকে একত্রিত করা গেছে এবং আগামী 10 মাসের মধ্যে আমরা আরো মানুষকে বোঝাতে পারবো যাতে এই মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকার যাতে পশ্চিমবঙ্গ থেকে বিদায় নেয় এবং অখণ্ড ভারতের যে অংশ আমাদের যে বার্তা আছে যে পশ্চিমবঙ্গকে ভারতের মূল ভূখণ্ডে রাখতে হবে। আর তৃণমূল কি করছে, এই পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর যে প্রক্রিয়া সেটা কিন্তু অবশ্যই করে বিফলে যাবে। অবশ্যই আমরা এই আলোচনায় থাকবো। আমি এর পরবর্তীতে নজরুল বাবুর থেকে আমি এর উত্তরও নেব, তবে নারদ নারদে এখন সময় একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম আবারও বিরতির পর নারদ নারদের আলোচনাতে। আমরা যেমন ভাবে আলোচনা করছিলাম, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা সুখদেব মাইতি, অন্যদিকে রয়েছেন তৃণমূল নেতা নজরুল বিশ্বাস। আমি আসবো নজরুল বাবু আপনার কাছে। আমরা বিরতির আগে যে আলোচনা শুনলাম একেবারে সেখানেই কিন্তু সুখদেব বাবু একাধিক অভিযোগ করছে এবং তিনি যেমনটা বলছেন যে বাম কংগ্রেস যে জোট তারা কিন্তু ভোট কেটেছে এবং সেই ভোটই কিন্তু আপনারা পেয়েছেন, মেনে নিচ্ছেন? দেখুন, বাম কংগ্রেস যে ভোটটা কেটেছে সেটা তো ওনারা যেটা হিন্দু ভোট বলছে এক করেছে, সেটা তো বাম কংগ্রেসের ভোট যেটা বেড়েছে সেটা তো আপনার হিন্দু ভোট যায়নি, সেটা মুসলিম ভোট কেটেছে। যদি কেটে থাকে ওনার অঙ্কে বলছি, তাই ওনাদেরকে বলুন যে ভালো করে শিখতে। আগামী দিন আপনার বললো না 10 মাস বাকি আছে এখনো সুখদেব বাবু, তা 10 মাসে ওনাদের ভোট ব্যাংক বাড়াবে, 10 মাসে আরো 10% ভোট কমবে। ওনাদেরকে ভালো করে বুঝান, কারণ আপনাদের ওই সিটটা তো নির্বাচিত প্রতিনিধি ছিল এবং এটা তো জেতারই কথা আপনাদের, তারপরেও একটা বাচ্চা মানুষ খুন হয়, একটা বাচ্চা মানুষ কেন বোমায় আঘাতে মৃত্যু হয়? আপনাদের প্রত্যাশিত তো রেজাল্ট, তারপরেও কেন হবে? আপনি দেখুন, আপনাদের প্রত্যাশিত জয়, দেখুন আমাদের প্রত্যাশিত জয়ে পরেও কেন একটা শিশুকে মৃত্যুবরণ করতে হলো? এই কৈফিয়ত আছে আপনাদের কাছে? এই উত্তর আছে? এই উত্তর দেবে কে? এই উত্তর তো আপনাদেরকে দিতে হবে, আপনার প্রশাসনকে দিতে হবে। দেব, অবশ্যই দেব। আজকে বিজয় উল্লাসটা কোন জায়গায় গেছে? বিজয় উল্লাসটা কোন জায়গায় গেছে? একটা বাচ্চা শিশু আগামী প্রজন্মের ভবিষ্যৎ, তার ভবিষ্যৎ। সুখদেব বাবু, নজরুল বাবুর কাছ থেকে উত্তরটা নিয়ে নিই আমরা, উত্তরটা নিয়ে আপনি যে প্রশ্নটা করছেন সেই উত্তরটা ওনাকে দিতে দিন। দাঁড়ান, আপনাকে বলতে দিন। দেখুন, আপনারা কেন বলে আপনারা জঞ্জাল পার্টি এর জন্যই বলে, কারণ আপনাকে মানুষকে বলতে দেন না। আপনি যখন বলেছেন আমি শুনেছি, কিন্তু আপনি ভদ্রতা দেখান, আপনাকে নিশ্চয়ই উত্তর দেবো। দেখুন, আমাদের মামাটি সরকার যখন 11 সালে বাংলায় এসেছিল তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বদলা নয়, বদল চাই না। আমরা সেই বিশ্বাসী, বাংলার মানুষকে কোথায়? মা তো ধর্ষিতা হচ্ছে, আরজিকরের কি মেয়েটা মা নয়? সে কি মা হবে না আগামী দিনে? সে কি করে হলো? তার খুনটা কি করে হলো? মা মাটি মানুষের সরকার নেই, বলুন এটা তোলাবাজের সরকার, সন্ত্রাসবাদী সরকার বলুন। আপনার উত্তরপ্রদেশে কি হয়েছিল? হাতরাসে মনে আছে আপনার? আচ্ছা, উত্তরপ্রদেশের কথা বাদ দিলাম, আমরা আজকের একেবারে কালীগঞ্জ উপনির্বাচনের যে পরবর্তী যে ফেজ আমরা দেখছি, একেবারে ভোট পরবর্তী হিংসা কিন্তু আমরা এই বাংলায় বিভিন্ন সময় দেখেছি এবং আজকের এই যে কালীগঞ্জ উপনির্বাচন সেখানে জয় পেলেন আপনারা, কিন্তু তারপরেও সেই বিজয় মিছিল থেকে কিভাবে বোমাবাজি হলো? দেখুন, বিষয়টা হচ্ছে কোনো উৎসাহী মানুষ হয়তো এটা ঘটনা ঘটেছে, এটা দুঃখের, কারণ আমরাও চাই না যে এই ধরনের ঘটনা ঘটুক। যিনি মারা গেছেন সত্যি বেদনাদায়ক একটা শিশু। আমরা চাই এর সঠিক তদন্ত হয়ে যে বা যারা করেছেন তার ফাঁসি চাই। আমরাও এর প্রতিবাদ করব, রাস্তায় নামবো, কারণ এটা কখনোই আমরা আশা করি না একটা প্রাণ যাবে। রাস্তায় নামলে কি সেই প্রাণটা ফিরিয়ে আনতে পারবে? বয়সে
জীবনটা চলে গেছে। রাস্তায় নামলে সেই প্রাণটা ফিরিয়ে আনা যাবে না, কখনোই সম্ভব নয়। কিন্তু যে অপরাধী, তাহলে আপনাদের সেই বিজয় মিছিল থেকে মানে না একটা পরিষ্কার কথা, কালীগঞ্জের যে বিধানসভা কেন্দ্র সেখানে আগেও কিন্তু তৃণমূল কংগ্রেস ছিল এবং এবারের একেবারে উপনির্বাচন সেখানে একেবারে জেতা সিট, এবং তারপরেও একেবারে জয়ের পরেও যদি আমাদের এইরকম বোমাবাজির ঘটনা দেখতে হয়, সেটা কি আদৌ অভিপ্রেত? দেখুন, যখন গণনা চলছে আমি ওখানে প্রেজেন্ট ছিলাম, সেই মুহূর্তে আমরা সকলেই তখন সকল কর্মী আমরা কিন্তু ওই কালীগঞ্জের যেখানে কাউন্টিং হল ছিল ওখানেই ছিলাম। কিন্তু কোনোভাবে হয়তো কারা ঘটনা ঘটেছে এটা অস্বীকার করার জায়গা নেই। ছাড়া বা যেই করুক না কেন আমরা তার শাস্তি দাবি করছি, এবং সেই জিনিসটা যাতে আগামী দিন পুনরাবৃত্তি না হয় সেটা আমাদের দলনেত্রী তো আগেই বলে দিয়েছেন পুলিশ প্রশাসনকে যে সঠিক তদন্ত করে তার ফাঁসির দাবি করব আমরা। নজরুল বাবু, ফাঁসির দাবি তো অবশ্যই আসবে। আমরা 2021-এর বিধানসভা পরবর্তী যে ভোট হিংসা, সেই হিংসাও কিন্তু আমরা দেখেছি ইতিমধ্যে, এবং এবারও এই উপনির্বাচনে এই ঘটনা। সেক্ষেত্রে তাহলে কি পুলিশ প্রশাসনের ব্যর্থতা রয়েছে বলে স্বীকার করছেন? পুলিশ প্রশাসন দেখুন সকলেই কিন্তু সেই মুহূর্তে কাউন্টিং এর এখানেই ছিলেন। এবার এলাকার বাইরে সেই সময় যেহেতু রেজাল্ট ঘোষণা হয় না শুধুমাত্র কাউন্টিং এর জন্য শুধুমাত্র কাউন্টিং এর এই অজুহাতে বোমাবাজি হলো এবং তারপরে একটা বাচ্চা মেয়ের একেবারে ছোট শিশুর প্রাণ গেল, এটা তো হতে পারে না। তাহলে পুলিশ প্রশাসনের কোথাও ব্যর্থতা তো রয়েছে। না সেটা নিশ্চয়ই পুলিশ প্রশাসন তদন্ত করবে কিভাবে ব্যাপারটা ঘটলো, নিশ্চয়ই তদন্ত সাপেক্ষ এটা। কিন্তু এটা আশা আমরাও করিনি যে এই আনন্দের দিনে আজকে এত বড় একটা ঘটনা ঘটলো, সত্যি বেদনাদায়ক। কারণ যিনি চলে গেছেন তার প্রাণ তো আমরা কখনোই পাবো না একেবারে। তাহলে পুলিশ প্রশাসনের ব্যর্থতা রয়েছে মানছেন? পুলিশ প্রশাসনের ব্যর্থতা রয়েছে মানছেন? পুলিশ প্রশাসন দেখুন এখানে তো আর বোমাবাজি হয়নি, এখানে আনন্দ উৎসাহে বোমাবাজি হয়নি। কোথায়? বোমাবাজির ঘটনাতেই একটা বাচ্চা মেয়ের প্রাণ গিয়েছে, হয়নি কোথায় বোমাবাজি? না দেখুন এখানে তো কোনো কাউকে বোমাবাজি বলতে দেখুন এটা তো কাউকে মারবো বলে কোনো গন্ডগোল তো না, এটা আনন্দ উৎসবে মানে আনন্দ করতে গিয়ে একেবারে এখানেই আমাদের প্রশ্ন যে একটা আনন্দ উৎসবে অবশ্যই জয় পরবর্তী যে বিজয়োল্লাস, সেখান থেকে কিভাবে এই বোমাবাজির ঘটনা ঘটতে পারে? সুখদেব বাবু, আমি আপনার কাছে আসবো। সুখদেব বাবু, একের পর এক অভিযোগ কিন্তু আপনাদের দলের পক্ষ থেকে করা হচ্ছে। অবশ্যই এটা একটা অভিযোগ, আমি জানি হয়তো আপনি এই পয়েন্টটাতে স্টিক থাকতে চাইছেন, কিন্তু আমার যে বক্তব্য, আমরা একেবারে দেখেছি 2021-এর যে বিধানসভা নির্বাচন, তার পরবর্তীতে 2024-এর লোকসভা নির্বাচন, তার পরবর্তী সময়েও আপনারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থেকে শুরু করে সংখ্যালঘু তোষণের অভিযোগ, একাধিক অভিযোগে সরব হয়েছেন। কিন্তু তারপরেও সেসব অভিযোগ আদতে ভোটারদের উপর প্রভাব ফেলতে পারলো না কেন? আপনাদের সাংগঠনিক দুর্বলতা রয়েছে? তবে আমাদের যেটা মূল বক্তব্য যে আগামী 26 সালে আমাদের পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি হবে, সেই লক্ষ্যটাকে পূরণ করতে গেলে আমাদের সমস্ত হিন্দু প্রায় 70% হিন্দুকরণ, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সেই জায়গাটাকে যাচ্ছি, সেটা আজকের নির্বাচনে তার রেজাল্টই প্রমাণ করছে। রেজাল্ট কি করে প্রমাণ করছে? সুখদেব বাবু দাঁড়ান, সুখদেব বাবু রেজাল্ট কিভাবে প্রমাণ করছে? আজকের যে উপনির্বাচন, আমি তো আপনাকে তথ্য দিলাম। না সুখদেব বাবু, আমি তো আপনাকে সেই তথ্য দিলাম। 2021-এ আপনারা যেই শতাংশ ভোট পেয়েছিলেন, তারপর 2024-এর যে লোকসভা নির্বাচন, সেখানে আপনাদের ভোট কমেছে, শতাংশ কমেছে। তারপর এবারের যে উপনির্বাচন, সেই উপনির্বাচনে পর্যন্ত সেই ভোট শতাংশ কমেছে। তারপরেও আপনারা 2026-এর জয়ের স্বপ্ন দেখছেন? শুনুন আমি একটা কথা বলি। এই যে বিভাজনের কথা বলছেন, এই যে হিন্দু ভোটের কথা বলছেন, এই বিভাজনের তত্ত্ব আদৌ কি বাংলায় কাজ করবে বলে মনে হচ্ছে? তারা জিতবে, কিন্তু আমাদের যে পার্সেন্টেজ অফ ভোট, আমি বলছি পার্সেন্টেজ অফ ভোট যে কথাটা বলছেন, প্রত্যেকটা নির্বাচনে তার কিছু গুরুত্ব থাকে, সেই নির্বাচনের গুরুত্ব বুঝে মানুষের ভোট দেয়। কিন্তু তা সত্ত্বেও 21 সালে ছিল সরকার তৈরির ভোট, আর এই উপনির্বাচন হচ্ছে যে একটা প্রার্থী মারা গেছে, তার
উপনির্বাচনে এবং সেখানে প্রত্যাশিতই ছিল তৃণমূলের ভোট জিতবে, তৃণমূল প্রার্থী জিতবে, কিন্তু নিজেদের যে ভোট মার্জিন সেই ভোট মার্জিনটাও কমে যাবে। তার মানে আপনারা যেভাবে ভাবছেন যে 2026 এ জয় পাবেন, সেখানে তো ভোটারদের উপর প্রভাব ফেলতে হবে। সেই ক্যালকুলেশন তো ব্যর্থ হচ্ছে আপনাদের। আচ্ছা, আপনাদের লক্ষ্য কি হিন্দু ভোট? কোথাও ব্যর্থ হয়নি। আপনাদের লক্ষ্য কি হিন্দু? কোথায় ব্যর্থ হননি? কোথায়? আমি তো তথ্য উপস্থাপন করছি, আমি তো তথ্য বলছি আপনাদের কাছে। আমি বলছি যেখানে 1,55,000 মুসলিম ভোটার, 2.5 লক্ষ টোটাল ভোটারের মধ্যে আমরা 52,000-এর মতো ভোট পেয়েছি, তাহলে আমাদের লক্ষ্যটা কিন্তু পূরণের দিকে যাচ্ছি, আমাদের যে উদ্দেশ্য সেটা সফলের দিকে যাচ্ছি। যেটা 26 তারিখে প্রভাব পড়বে। মার্জিন কমতে কমতে আপনারা সাফল্যের দিকে যাচ্ছেন। আমাদের পশ্চিমবঙ্গে 294টা বিধানসভা, আমরা সেই লক্ষ্যে কিন্তু এগোচ্ছি যে আমরা আজকের রেজাল্টটাই বলছে যে আমরা সমস্ত হিন্দুদেরকে একত্রীকরণ করতে পারছি। আদৌ কি করতে পারছেন? তাহলে এতটা মার্জিন কি করে আপনাদের কমলো? আবার আলিফা আহমেদের ভোট মার্জিন বেড়েছে সুখদেব বাবু। তাহলে নাসিরউদ্দিন আহমেদ তিনি পেয়েছিলেন প্রায় 47,000 ভোট, আর এবার আলিফা আহমেদ পেয়েছেন 49,000-এর বেশি ভোট। তাহলে কি করে কমছে? আপনাদের লক্ষ্য পূরণ হচ্ছে কিভাবে? অবশ্যই পূরণ হচ্ছে। উপনির্বাচনে শাসক দলের পক্ষেই ভোটটা বেশি যায়, এটা আমরা ইতিহাস বলছে, এক্সেপ্ট বাইরন বিশ্বাস। নিশ্চয়ই, কিন্তু মার্জিন কমবে কেন? কিন্তু মার্জিন কমবে কেন? সেই অর্থে কমেনি, 1 থেকে 2% কমেছে, তার মানে তৃণমূলের ভোট পার্সেন্ট বেড়েছে, তার মানে কমেছে তো। 1 থেকে 2% কমেছে মানে কমেছে তো। হ্যাঁ কমেছে, সেই কমে গিয়ে তাহলে আপনাদের মূল লক্ষ্য যদি হিন্দু ভোট হয়। আজকের একটা কথা বলছি, আমি একটা কথা বলছি, আজকের পুলিশ প্রশাসন তার বিধানসভা উপনির্বাচনে কোথায় বোম আছে, তার থানা এলাকায় কোথায় তার অস্ত্র মজুদ আছে, পুলিশ প্রশাসন নিশ্চিতভাবে জানে, এবং জানা সত্ত্বেও সেটা কোনো প্রতিকার হলো না। আজকের একটা বাচ্চার প্রাণ গেল। কি বলবেন নজরুল বাবু, আপনার কাছে কি উত্তর রয়েছে? সেই আবারও কিন্তু সেই পুলিশ প্রশাসনের ব্যর্থতার বিষয়ে কিন্তু সরব হচ্ছে বিরোধীরা, এবং এখানে কিন্তু একেবারে তাদের হাতে আপনারাই অস্ত্র তুলে দিচ্ছেন। কি বলবেন, কি উত্তর আছে আপনার কাছে? বামেদের কাছে অস্ত্র কেন তুলে দেবো আমরা? না না, আমি সুখদেব বাবু আপনাকে বলিনি, আমি নজরুল বাবুর কাছে বলেছি। নজরুল বাবুর কাছে এই প্রশ্ন। আবারও কিন্তু সেই পুলিশ প্রশাসনের ব্যর্থতার যে, হ্যাঁ বলুন বলুন। উনি ওইখানেই যাবেন ঘুরে ফিরে, কারণ সেই ঘুরে ফিরে যাওয়াটাও যে অমূলক তাও নয়। অবশ্যই একটা নাবালিকার মৃত্যু হয়েছে নজরুল বাবু, ঘুরে ফিরে তো যাওয়ার কথা। এটা একটা বড় খবর আজকের দিনে, যেখানে জয়টা বড় খবর, তার পাশাপাশি একটা নাবালিকার প্রাণ যাওয়া বড় খবর। বলুন। না, এটা তো আমরা স্বীকার করেছি যে একটা ঘটনা ঘটেছে, সেটা আপনার দেখুন বোমাবাজি করে আনন্দের উৎসবে কারা বা কে করেছে সেটা এখন তদন্ত সাপেক্ষ। সেই জায়গাটা এখন মানে আগে পুলিশ তদন্ত করুক, তাহলেই বেরিয়ে আসবে। কিন্তু এটা কি পুলিশ প্রশাসনের ব্যর্থতা নয়? তবে এটা কি পুলিশ প্রশাসনের ব্যর্থতা নয়? তবে একটা বিজয় মিছিলে কোথা থেকে বোমা থাকবে? কেনই বা বোমা থাকবে? আগামী ভবিষ্যতে প্রজন্মকে মেরে ফেলা হলো। দেখুন আমি বলছি, দেখুন একটা উজ্জ্বল ভবিষ্যৎ ধ্বংস করা হলো কেন? পুলিশ যদি ব্যর্থতা না হয় এটা করতে হলো, তেমনি দেখুন, আর আপনি দাঁড়ান, আপনি থামেন, তেমনি আপনি বলুন কাশ্মীরে 27 জনের প্রাণ গেল। একেবারে বোঝাই যাচ্ছে, অর্থাৎ দুজনের মধ্যে আপনারা কেউই একেবারে আলোচনার যে কেন্দ্র, সেই কেন্দ্রে কিন্তু থাকতে পারছেন না। অবশ্যই আমাদের যে দেখার তো থাকবে যে 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস তাদের যে জয়ের মার্জিন কি থাকে, তার পাশাপাশি বিজেপি তারা কতটা প্রভাব ফেলতে পারে। অবশ্যই সেই নির্বাচনের দিকে আমাদের নজর থাকবে। তবে আজ নারদের আলোচনা এ পর্যন্তই। আপনাদের দুজনকেই ধন্যবাদ। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।